হ্যালো এভরিওয়ান, আমি ফারা আহমেদ কিউডি আইএলস থেকে আইএলস ইনস্ট্রাক্টর রাইটিং মডিউলে। সো আজকে আমরা দেখব রাইটিং টাস্ক 2তে কীভাবে আমরা ব্রেইনস্টর্মিং করে আমাদের ব্যান্ড স্কোর ইনক্রিজ করব। সো আমাদের কিন্তু সবচেয়ে বেশি প্রবলেম হয় রাইটিং মডিউলের টাস্ক 2তে আইডিয়া জেনারেট করা, যে কী লিখবো। আমাদের এসে রাইটিং কিন্তু অনেক বড়, আইডিয়া জেনারেট করতে কিন্তু একটু প্রবলেম হয়ে যায়, যে অপিনিয়ন বেসড হলো, অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি হলো, কী লিখতে পারি, কী এক্সাম্পল দিতে পারি। সো আমরা এই ছোট্ট সময় দেখব যে কীভাবে 2 মিনিটে ব্রেইনস্টর্মিং করে আমাদের আইডিয়াগুলো কোয়ালিটিটাও খুব ভালো হয় এবং আমাদের ওয়ার্ড কাউন্ট লিমিটেও চলে আসে। সো চলুন দেখে নেই। সো এখানে প্রথমেই আমরা ব্রেইনস্টর্মিং কেন দরকার এটা বলছি। রাইটিং টাস্ক 2 মনে আছে কি আছে? এসে রাইটিং থাকবে। রাইটিং টাস্ক 2তে অনেক টাইপের এসে থাকে। কি থাকে? অপিনিয়ন বেসড এসে থাকে, অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, কজ, সলিউশন, ঠিক আছে? অনেক ধরনের এসে রাইটিং থাকছে আমাদের রাইটিং টাস্ক 2তে। রাইটিং টাস্ক 2তে এসে রাইটিংয়ে আমি এখানে আমার কিন্তু ব্রেইনস্টর্মিং দরকার। কেন দরকার? দেখা যাচ্ছে আমি যদি 40 মিনিটসের মধ্যে অ্যাটলিস্ট 5টা মিনিট, প্রথম 5 মিনিট একটু ব্রেইনস্টর্ম করে আমার স্ট্রাকচারটা সাজিয়ে ফেলি, তাহলে কিন্তু নেক্সট আমার যে 35 মিনিটস রয়ে যায়, তাহলে সেই 35 মিনিটস কিন্তু অনেক সুন্দরভাবে লেখা যাবে, আমাদের লেখার কোয়ালিটিটাও বেড়ে যাবে, ঠিক আছে? সো আমি কিন্তু রাইটিং টাস্ক 2-এ সময় কীরকম নিচ্ছি? 40 মিনিট, ঠিক আছে? 40 মিনিটস লিখবো। এর জন্য 40 মিনিটসটা, তার মানে 5 মিনিটস যদি আমি মাইনাস করি জাস্ট ব্রেইনস্টর্মিংয়ের জন্য, যে আমি আইডিয়া খুঁজবো, আইডিয়া জেনারেট করব, আমার বাকি রয়ে যায় কি 35 মিনিট, 35 মিনিটস রয়ে যায়। এই 35 মিনিটসটা কিন্তু একদম কনস্ট্যান্টলি আমরা লিখতে থাকবো, ঠিক আছে? ব্রেইনস্টর্মিং আমাদের এইভাবেই আমরা ভাগ করব। সো আমরা 2 মিনিট মেথডটা ইউজ করব, যেটা বলেছিলাম যে 2 মিনিটস মেথড ইউজ করে কিন্তু ব্রেইনস্টর্মিং করব, ঠিক আছে? সো 2 মিনিট মেথডটা কি আসলে? এটা আসলে 4টা স্টেপে ভাগ করা। 2 মিনিট মেথডসটা আমরা 4টা স্টেপে ভাগ করেছি। সো প্রথমে টপিক ব্রেকডাউন। ফার্স্ট 20 সেকেন্ডটা আমরা টপিক ব্রেকডাউন দেখব। এর নেক্সটে আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাবো। ফার্স্টে আমি বলছি যে মেথডটা আসলে কি। সো 2 মিনিট মেথডসটা, ব্রেইনস্টর্মিংয়ের 2 মিনিটস মেথডটা 4টা স্টেপে থাকবে, ঠিক আছে? 4 স্টেপ। ফার্স্ট স্টেপটা কি? টপিক ব্রেকডাউন। প্রথম 20 সেকেন্ডে আমি টপিকটা কি এটাকে ব্রেকডাউন করব, ঠিক আছে? এটা জাস্ট মনে রাখবেন, টপিক ব্রেকডাউন। নেক্সট আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাবো এক্সাম্পলে কীভাবে করে। এরপর কি আছে? প্রোজ অ্যান্ড কনস লিস্টগুলো বের করব। নেক্সট যে 40 সেকেন্ডস থাকবে, এটাতে আমি প্রোজ অ্যান্ড কনসগুলো কিন্তু বের করব, ঠিক আছে? প্রোজ কি? এটা পজিটিভ দিকগুলো, কনস কি? নেগেটিভ দিকগুলো, ঠিক আছে? হতে পারে প্রোজ অনেকগুলো বের হয়ে গেল, কনস খুব কম বের হলো, কোনো সমস্যা নেই। জাস্ট আপনি লিস্টিংটা করবেন, 40 সেকেন্ডসের মধ্যে এই লিস্টিংটা করে ফেলবেন। থার্ডটা কি? পিডি এক্সাম্পল অ্যাড। বাংলাদেশ পার্সপেক্টিভে এক্সাম্পলটা একটু চিন্তা করবেন যে কী এক্সাম্পল দিতে পারি বাংলাদেশের হয়ে, বাংলাদেশ নিয়ে, ঠিক আছে? এখানে আমি কি সময় নিব? 30 সেকেন্ডস দিব, যে আমি বাংলাদেশ পার্সপেক্টিভে কী এক্সাম্পল দিতে পারি। ফোর্থ নাম্বারটা আউটলাইন সামারাইজ করা, ঠিক আছে? লাস্টে আরও 30 সেকেন্ডস রয়ে যায়, এটাতে আমি আউটলাইনটা সামারাইজ করব, যে আমি যা লিখেছি এটা আমি শেষে আমি কি লিখতে পারি। হয়তো প্রোজটা আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ এটা ইফেক্টিভ, কিংবা কনসটা মনে হচ্ছে যে হ্যাঁ এখানে কনস বেশি, ঠিক আছে? ওটাই কিন্তু আউটলাইনে আমি লাস্টে সামারাইজ করব, ঠিক আছে? এতটুকু আমরা বুঝি যে 4 স্টেপে আমার এই 2 মিনিটস মেথডটা থাকবে, ঠিক আছে? 1 2 3 4 স্টেপস আমি 2 মিনিটসে করব, ঠিক আছে? এখন আমি এক্সাম্পল দিয়ে দেখাবো কীভাবে এই ব্রেকডাউনটা হচ্ছে, ঠিক আছে? আমাদের সাথে থাকুন, বেশিক্ষণ নিব না। ফার্স্টে আমি ডেমোটা দেখাচ্ছি ট্রাফিক কনজেশন নিয়ে। আমার 4 স্টেপস ব্রেকডাউনটা মনে আছে, ওটাই কিন্তু আমরা এখানে করব। ট্রাফিক কনজেশন নিয়ে দিয়েছে যে কোয়েশ্চেনটা কি, আমার টপিকটা রাইটিং টাস্ক 2-এ, ট্রাফিক কনজেশন ইজ আ মেজর প্রবলেম ইন বিগ সিটিজ, হোয়াট আর দ্য কজেস অ্যান্ড সলিউশনস। Traffic congestion is a major problem in big cities. What are the causes and solution? প্রশ্নটা টপিক কি? টপিক কিন্তু ট্রাফিক কনজেশন। মনে আছে বলেছিলাম এর আগে যে আমার টপিক ব্রেকডাউনটা
টপিক ব্রেকডাউন, ঠিক আছে। সো টপিকটা কি? ট্রাফিক কনজেশন। ট্রাফিক নিয়ে কিন্তু আমার টপিকটা চলে আসছে, এটাকে আমি ব্রেকডাউন করব যে ট্রাফিক নিয়ে কী কী সমস্যা হতে পারে। এখানে বলেছে ট্রাফিক কনজেশন ইজ আ মেজর প্রবলেম ইন বিগ সিটিস, ঠিক আছে। বড় বড় শহরে ট্রাফিক কনজেশনটা অনেক বড় একটা সমস্যা। এবং কোয়েশ্চেন টাইপটা কি এখানে? কোয়েশ্চেন টাইপটা হচ্ছে কি কজ অ্যান্ড সলিউশন, যে ট্রাফিক কনজেশন কেন হচ্ছে, কজটা কি, কারণটা কি, এবং সলিউশন কি হতে পারে, আমরা কি কি সলিউশন সাজেস্ট করতে পারি। সো ব্রেকডাউনটা আমি প্রথমেই কিন্তু টপিক দিয়েছি না, কজ আছে, আমি কজ ধরবো, সলিউশন বলবো, ঠিক আছে, প্রোজ কনস, এরপর হচ্ছে কি আমি ব্রেকডাউনটা লেখার চেষ্টা করব, ঠিক আছে। সো এখানে যেমন আউটলাইন, এই যে সলিউশন আউটলাইন, বডি 1 বডি 2 কনক্লুশন, ওটাই কিন্তু আমি এখন দেখাবো। সো প্রথমে আমার মনে আছে আমার ব্রেকডাউনটা কী ছিল, টপিক দেখেছি ট্রাফিক কনজেশন, ঠিক আছে। বড় শহরে ট্রাফিক কনজেশন অনেক বেশি হচ্ছে, এটা ব্রেকডাউন করলাম, প্রোজ অ্যান্ড কনস লিস্ট বের করব, তারপরে বাংলাদেশের পার্সপেক্টিভে এক্সাম্পল দিব, লাস্টে আউটলাইনটা সামারাইজ করব, ঠিক আছে। ট্রাফিক কনজেশন, এটা আমি টপিকটা নিয়ে এখন ট্রাফিক কনজেশন কেন হয়, আমি যদি যে এক্সাম্পলের জিনিসটাই এখনই বলি, এখনের কথাই চিন্তা করি, বাংলাদেশের পার্সপেক্টিভে এক্সাম্পল ধরি, বাংলাদেশে কোথায় এই ট্রাফিক জ্যাম হয়, আমরা ঢাকা শহরে যারা থাকি, ঠিক আছে, বা অন্যান্য বড় বড় শহর আছে যেখানে অনেক বেশি ট্রাফিক কনজেশন হচ্ছে, জ্যাম হচ্ছে, ওইটা আমি কিন্তু বলতে পারি, এক্সাম্পল দিতে পারি না ট্রাফিক কনজেশনের প্রোজ অ্যান্ড কনস। ট্রাফিক কনজেশনে যদি আমি এখন কজগুলো ধরি, ঠিক আছে, ট্রাফিকে কেন সমস্যা হয়, এখানে যেমন পপুলেশন বুম বলেছে, আমরা যদি এখন আমাদের বাংলাদেশের কথায় পার্সপেক্টিভে বলি, তখন কি হতে পারে, আমি যদি চিন্তা করি, টু বি অনেস্ট, ঢাকা শহরে দেখা যাচ্ছে আমার যে অটোরিকশা আছে ওটার জন্য একটু বেশি জ্যাম জট হয়ে যাচ্ছে না, ট্রাফিক কনজেশন বেড়ে যাচ্ছে না। সো এক্সাম্পলটা দিতে পারি না, সেই এক্সাম্পলটাও তো দিতে পারি যে অটোরিকশা, ঠিক আছে, অটোরিকশা বুম লিখতে পারি। আমার পপুলেশন আছে, পপুলেশন যায়, জাস্ট আপনাদেরকে এক্সাম্পলটা ইজিলি বোঝানোর জন্য যে আমি বাংলাদেশ পার্সপেক্টিভে বললাম যে অটোরিকশা বুম, অটোরিকশা হঠাৎ করে ঢাকা শহরে অনেক বেড়ে গিয়েছে, সো এটা একটা কজ দিতে পারছি, ঠিক আছে। আরেকটা কজ দেওয়া আছে ব্যাড রোডস, ঠিক আছে, আরও দুইটা আছে পপুলেশন বুম, ব্যাড রোডস, যে পপুলেশন বুম কি অনেক বেশি জনসংখ্যা অনেক বেশি বেড়ে গিয়েছে ঢাকা শহরে, উইচ ইজ ট্রু, ঠিক আছে, ঢাকার আশেপাশে থেকে ঢাকা শহরের ভিতরে চলে আসছে অপরচুনিটিসের জন্য, জবের জন্য, ঠিক আছে। সো ওটাও কিন্তু একটা কারণ হতে পারে। আরেকটা কি ট্রাফিক কনজেশন, ব্যাড রোডস, আমরা কি বলতে পারি যে আসলে খারাপ রাস্তা, অনেক অনেক খারাপ রাস্তার অবস্থা খুবই খারাপ, যে কারণে অনেক ইউ টার্ন নিতে হয়, টার্নিং পয়েন্টসগুলো অনেক বেশি হয়ে যাচ্ছে। সো এরকম এক্সাম্পলগুলো আমি কজে দিচ্ছি, ঠিক আছে, কিসের চিন্তা করে, ঢাকা শহর বাংলাদেশ পার্সপেক্টিভে চিন্তা করে দিচ্ছি, ঠিক আছে। এরপর কি এখানে আমি লিখলাম সলিউশন, যে সলিউশন কি হতে পারে, পাবলিক ট্রান্সপোর্ট কিংবা রুলস, ঠিক আছে। কজ দেওয়ার পরে সলিউশন আমি দেখতে পাই যে স্টুডেন্টরা কিন্তু কজ লিখতে পারে, কিন্তু সলিউশন লিখতে গিয়ে কিন্তু হিমশিম খেয়ে যায় যে সলিউশন আসলে কী লিখবো, সলিউশনে কী লেখা যায়। সলিউশনটা এখন নিজের পার্সোনাল দিক থেকে কিন্তু চিন্তা করবে না, ঠিক আছে। যখন বলছি যে বাংলাদেশের দিক থেকে চিন্তা করবেন, ইন জেনারেল পাবলিক পপুলেশন, তাদের জন্য কীভাবে সলিউশনটা ইফেক্টিভ হবে সেটা চিন্তা করবেন। কেন এটা বলছি, যদি আমি পার্সোনাল কথা বলি, অনেকে কিন্তু পার্সোনাল সলিউশন দিয়ে ফেলে, সেটা অ্যাভয়েড করবেন, ঠিক আছে। ইন জেনারেল সলিউশন, সবার জন্য ভালো হবে সেটা চিন্তা করবেন। পার্সোনাল সলিউশন কীরকম এক্সাম্পল দিই, আমি যদি পার্সোনাল দিতে চাই, আমি বলবো যে হ্যাঁ, পাবলিক ট্রান্সপোর্ট যদি আমার জন্য আমার অফিস টাইমে খালি থাকে তাহলে খুব ভালো হতো। এটা কি, এটা হলো পার্সোনাল এক্সাম্পল, আমি সলিউশন দিলাম পার্সোনালি, কিন্তু এটা কিন্তু হলো না, হলো আনসার, এটা কিন্তু আমি পার্সোনাল সলিউশন দিলাম, আমার এই ট্রাফিক কনজেশন উল্টা আরও বেড়ে যাবে, তাই না। একজনের জন্য সলিউশন দিতে গেলে আমি পার্সোনাল ভিউতে যদি এটা বলি, সো চেষ্টা করবেন ইন জেনারেল ভিউ, যে সবার জন্য আমি সলিউশনটা এটা সুবিধা করে দিলে কিন্তু ট্রাফিক কনজেশনটা একটু কমে যাচ্ছে। সো কী সলিউশন দিতে পারি, যে
আমার হতে পারে যে মেট্রো রেলের যে লাইনগুলো, আমাদের মেট্রো রেলের এক্সাম্পল দিতে পারি, ওটা কিন্তু এক্সটেন্ড করতে পারে না? সেই লাইনগুলো হয়তো এক শহরে এক প্রান্তে আছে, আরেক প্রান্তে নেই, ঠিক আছে? সো ওইটা একটু এক্সটেন্ড করতে পারে, সেইটা আমি এক্সাম্পল দিতে পারি। বা এই একটা শহরে আছে ঢাকা শহরে, অন্য কোনো শহরে, বড় শহরে চিটাগাংয়ে দিতে পারে মেট্রো রেল, এটাও একটা সাজেশন দিতে পারি, ঠিক আছে? সো আমার সলিউশনগুলো কিন্তু জেনারেল সলিউশন দিবেন, জেনারেল পাবলিক সলিউশন দিবেন, ঠিক আছে? পার্সোনাল সলিউশন অ্যাভয়েড করবেন, অ্যাভয়েড পার্সোনাল সলিউশন, ঠিক আছে? সলিউশন কিন্তু মাথায় অনেক কিছুই আসবে, পাবলিক ট্রান্সপোর্ট, রুলস অ্যান্ড রেগুলেশনস যদি মানা হয় তাহলেই কিন্তু ট্রাফিক কনজেশন কমে যায়। অনেকে উল্টা রাস্তা দিয়ে চলে না, অনেক রিক্সায় দেখেছি অনেক গাড়ি কিন্তু উল্টা রাস্তায় চলে। সো ওটা যদি রুলস ইমপ্লিমেন্ট করে তাহলেই কিন্তু আমাদের সলিউশন আমি এটা অ্যাড করে দিতে পারি। প্রোজ অ্যান্ড কনস, কজেস, এখানে যেমন ঢাকায় মানুষ, এটাই যেটা বললো যে পপুলেশন বুম, এটাই কিন্তু এক্সাম্পল হিসেবে এখানে এক্সটেন্ড করে দিতে পারে না? এখানে এক্সাম্পল দিয়েছে যে 2024-এ মিরপুর রোডে 3 ঘন্টা জ্যাম, 1 লাখ ঘন্টা সময় নষ্ট, ঠিক আছে? এটা 2024-এর এক্সাম্পল দেওয়া হয়েছিল যে 3 ঘন্টা সময় নষ্ট করা হয়েছিল। এই এক্সাম্পলটা যেটা আর কি বললাম আপনাদেরকে, যে এক্সাম্পলটা কিন্তু এই যে মিরপুর রোডে, ঠিক আছে? সো দেখা যাচ্ছে মিরপুর রোডের মানুষ, মিরপুর এলাকার মানুষ কিন্তু অনেক সাফার করেছে। সো আমি জেনারেল পাবলিকের এক্সাম্পল দিয়েছি না, ইজিয়ার। আমি যদি বলতাম আমার জন্য সলিউশন, তখন কিন্তু আমার প্রবলেমটা যে আমার তো খুব গরম লেগেছিল, সো ওটা কিন্তু প্রবলেম হয় না, ঠিক আছে? আমি যদি বলি এন্টায়ার আমার পুরা এলাকার অনুযায়ী আমার আশেপাশে সবার একটা এনভায়রনমেন্ট নিয়ে যখন এক্সাম্পল দিই, এক্সাম্পলটা কিন্তু ফ্রুটফুল হয়, আরও ভালো হয়, কোয়ালিটি বেটার হয়ে যায়। সলিউশন কি? এখানে সলিউশনে সিঙ্গাপুরের মতো অড ইভেন রুল, কিংবা সলিউশন আমরা কি দিয়েছিলাম আমাদের মতো সলিউশনটা কি বলেছিলাম, যে জেনারেল পাবলিক সলিউশন দিবেন, যে এখানে যেমন দেওয়া আছে পাবলিক ট্রান্সপোর্ট, ঠিক আছে? পাবলিক ট্রান্সপোর্ট আরও বাড়ানোর জন্য, ঠিক আছে? সলিউশন আরেকটা দিতে পারে যে এই যে অটো রিক্সা রিমুভ করে দিয়ে পাবলিক বাসেস, পাবলিক ট্রান্সপোর্টটা একটু বাড়ানোর জন্য, ঠিক আছে? পাবলিক ট্রান্সপোর্ট যেমন হচ্ছে মেয়েদের জন্য যে বললো যে পাবলিক ট্রান্সপোর্ট বাস আনবে, ঠিক আছে? সেটাও হতে পারে, সেটাও সলিউশনে চলে আসতে পারে, ঠিক আছে? খেয়াল রাখবেন আমার যেন ট্রাফিক কনজেশনের সাথে, টপিকের সাথে কিন্তু আমার সলিউশনটা মিলে যায়। সো আমি যখন পাবলিক ট্রান্সপোর্ট বলবো, পুরো পাবলিকের জন্য যেন এই ট্রাফিক কনজেশনটা যেন অ্যাভয়েড হয়, সেই কারণে। সো অটোরিকশা রিমুভালেও কিন্তু এই সলিউশনটা চলে আসে, যে ট্রাফিক কনজেশন একটু কমে যাবে এই কারণে, ঠিক আছে? সো এখন এরপর চলে যাচ্ছি, এটা তো বললামই, ঠিক আছে? আমরা এখানে যখন এক্সাম্পল ধরে নিলাম, তাহলে সলিউশনে আমি আউটলাইনে কি ইন্ট্রোডাকশন আছে, ইন্ট্রোডাকশনে ইন্ট্রোডিউস করবো আমার টপিকটাকে। এরপর কি বডি 1 বডি 2-তে কজেস এবং বডি 2-তে সলিউশন, ঠিক আছে? এভাবে দিয়ে আমি কনক্লুশন দিব। এখন কনক্লুশনেও কিন্তু অনেক সময় চলে আসে যে অনেকে কনক্লুশনে বলে যে রুলস অ্যান্ড রুলস অ্যান্ড রেগুলেশনস ইমপ্লিমেন্ট করা উচিত। কীরকম রুলস অ্যান্ড রেগুলেশনস? এটা কিন্তু অনেক বেশি লেন্দি হয়ে যায়। চেষ্টা করবেন আপনি যা লিখেছেন সেটা একটা সামারি লিখে তারপর একটা কনক্লুশনে একটা সাজেশন দেওয়ার, যেমন গভর্নমেন্ট অ্যাকশন নেওয়া উচিত, ঠিক আছে? এরকম সাজেশনস দিবেন, তাহলে আপনার কিন্তু লেখার কোয়ালিটিটা বেটার হয়ে যায়। কনক্লুশনে আপনিও কনফিউজড হবেন না। এই কনক্লুশনের জিনিসটা কিন্তু ব্যাপারটা খেয়াল রাখবেন, কোনো পয়েন্টই কিন্তু বাদ দিবে না। ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 2 বডি প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 3 বডি প্যারাগ্রাফ 2, প্যারাগ্রাফ 4 কনক্লুশন। এই 4টা প্যারাগ্রাফ অবশ্যই লিখবেন। কনক্লুশনটা কীভাবে লিখবেন, যে 1-2টা লাইন বা অনেক বেশি বড় করতে যাবেন না, শর্ট একটা সলিউশন বা সাজেশন দিতে পারেন, ঠিক আছে? এখানে আপনার যেহেতু আপনি আউটলাইনটা মনে আছে কি বলেছিলাম, যে 4 স্টেপ মেথডে ব্রেকডাউন করলেন, প্রোস কন লিস্ট করলেন, বাংলাদেশের এক্সাম্পল চিন্তা করলেন, আউটলাইনটা সামারাইজ হয়ে গেল না, ঠিক আছে? এখানে আপনি যে 4 স্টেপ যদি আপনার হয়ে যায় তাহলে কিন্তু পরে লিখতে কিন্তু খুব ইজি হয়ে যাবে। এরপরে চলে যাচ্ছি আরেকটা ডেমোতে, ঠিক আছে? প্রথম ডেমোটা ছিল ট্রাফিক কনজেশন নিয়ে, এখন সেকেন্ড ডেমোটা অনলাইন এডুকেশন নিয়ে।
অনলাইন এডুকেশন আমার টপিক। ওকে, এডুকেশন। Online education is better than traditional classroom learning. Discuss both views. So এখানে আমার অনলাইন এডুকেশন ভার্সেস অফলাইন ট্র্যাডিশনাল ক্লাসরুম এডুকেশন, এটা নিয়ে আমার টপিক। ঠিক আছে, এখানে ডিসকাস বোথ ভিউজ নিয়ে আমাকে ডিসকাস করতে বলেছে। সো আমার ব্রেকডাউনটা মনে আছে 4 স্টেপ। ঠিক আছে, 4 স্টেপ ব্রেকডাউনে প্রথমে টপিকটা আমরা দেখলাম অনলাইন এডুকেশন। ঠিক আছে, অনলাইন এডুকেশন নিয়ে এটা একটু আইডিয়া আছে না? আমরা অনলাইনে অনেক কিছু কন্টেন্ট দেখি না, যেমন এই কন্টেন্টটা অনলাইনে দেখতে পাচ্ছেন। আপনার আইএলটিএস এক্সামের জন্য আপনি কীভাবে রাইটিং টাস্ক 2টা বেটার করবেন। সো অনলাইন এডুকেশন কিন্তু সিমিলারলি এটাই, যে আমি অনলাইনে যে কন্টেন্টগুলো নিচ্ছি, আমি অনলাইনে ক্লাস হচ্ছে আমাদের, সেগুলোই কিন্তু অনলাইন এডুকেশন। ঠিক আছে, এখানে বলেছে ইজ বেটার দ্যান ট্র্যাডিশনাল ক্লাসরুম লার্নিং। ঠিক আছে, ট্র্যাডিশনাল ক্লাসরুম লার্নিং কি? স্কুল কলেজে আমরা এখন যে ক্লাসরুমে বসে ফিজিক্যাল আমরা যে ইন্টারাকশন হবে, কথাবার্তা আমরা বলবো একজন আরেকজনের সাথে, ওটাতেই কিন্তু ট্র্যাডিশনাল ক্লাসরুম লার্নিংটা হচ্ছে। ঠিক আছে, এখানে পজিটিভ দিকটা কি অনলাইন এডুকেশন ও অফলাইন এডুকেশনের পজিটিভ দিকটা কি? সো আমি ভিউ 1-এ অনলাইন এডুকেশন যে বেটার, ঠিক আছে, এইটা আমি ভিউ 1-এ লিখবো। ভিউ 1 কি? বডি প্যারাগ্রাফ 1-এ আমি লিখবো যে অনলাইন এডুকেশন কেন বেটার। সো এখানে আমি পয়েন্ট কি দিয়েছি? ফ্লেক্সিবল এবং চিপ। ফ্লেক্সিবল কি? যে কোনো সময় কিন্তু আমি এই অনলাইন এডুকেশনে কন্টেন্টটা নিতে পারি। ঠিক আছে, আপনারা এই ভিডিওটা অনলাইনে যখন যাবেন তখন কিন্তু যে কোনো সময় এই ভিডিওটা দেখে আপনি কিন্তু প্র্যাকটিস করতে পারবেন, এবং এখানে কি কি আছে কন্টেন্ট, আপনার যে টিপসগুলো আছে সেগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনি প্রথম 5 মিনিট পজ নিয়েও লিখে তারপরে আবার দেখবেন, আবার লিখতে পারবেন। সো এটা একটু ইজিয়ার না, যে ফ্লেক্সিবল সময় থাকে। সেকেন্ডলি চিপ থাকে। ঠিক আছে, দেখা যাচ্ছে আমরা যখন ট্রেডিশনাল ক্লাসরুমে যাই, ঠিক আছে, সেই ক্লাসরুমগুলোতে দেখা যাচ্ছে আমি, যেহেতু ওটা আমার ক্লাসরুম, ফিজিক্যাল ক্লাসরুম, সো ওখানে আমার খাতা কলম বই টেবিল চেয়ার থাকে। সো ওখানে কিন্তু ইনভেস্টমেন্ট একটু বেশি থাকে, এখানে অনলাইন এডুকেশনে একটু স্লাইটলি কম থাকে। সো এটাকে একটু চিপ বলা যায়। এরপর ভিউ নাম্বার 2, ঠিক আছে, নো ইন্টারাকশন। ঠিক আছে, ভিউ নাম্বার 2-তে আমি কি দিলাম? এখানে প্রোজ দিয়েছি, এখানে কি দিলাম? কনস। মনে আছে আমাদের আউটলাইনটা 4 স্টেপে প্রোজ এবং কনস। ঠিক আছে, এখানে আমার তাহলে কনসটা চলে আসলো কিসে? অনলাইন এডুকেশনে কন কি? নো ইন্টারাকশন। ঠিক আছে, দেখা যাচ্ছে আপনারা ভিডিওটা দেখছেন কিন্তু আপনাদের সাথে কিন্তু আমি কথা বলতে পারছি না। অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন, আমরা সেটা রিপ্লাই দিব, কিন্তু এখন লাইভ সেশন তো হচ্ছে না, তাই আমরা কিন্তু আপনাদের সাথে ইন্টারাক্ট করতে পারছি না, জানতে পারছি না। যেমন হতে পারে একটা স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করতে পারে, আমাকে আরেকটা এক্সাম্পল দেন তো অনলাইন এডুকেশন নিয়ে, বা এর আগের টপিকটা নিয়ে আরেকটা এক্সাম্পল দিলে ভালো হয়। সো তখন কিন্তু ইন্টারাকশনটা হয়, কথাবার্তা হয় একজন আরেকজনের সাথেও। স্টুডেন্টরা যখন কথা বলে একটু বুঝতে পারে যে কার কোন লেভেলে ব্যান্ড স্কোর আছে। সো ইন্টারাকশন যখন না হয় তখন কিন্তু একটু মনে হয় যে আচ্ছা ইন্টারাকশন হলে কিন্তু ভালো হতো। ঠিক আছে, এটা ট্র্যাডিশনাল ক্লাসরুমে হয়, বাট অনলাইন ক্লাসরুমে হয় না, যে কারণে আমরা এটাকে কনস লিখলাম। ঠিক আছে, প্রোজ আছে, কনস আছে। এখানে আমি যদি বাংলাদেশ পার্সপেক্টিভে এক্সাম্পল দিই, তাহলে আমার প্রোজ কনস কি দাঁড়ায়? যে কোভিডে 1 কোটি বাংলাদেশি স্টুডেন্ট অনলাইনে শিখেছে। মনে আছে কোভিডের কথা? 2019-20 সালে আমরা যখন ক্লাস করেছিলাম তখন তো আমাদের সবই অনলাইন চলে গেল, তাই না? অনলাইনে সব কিছুই, আমিও অফিসে গেলাম, অফিসের সব কিছুই কিন্তু অনলাইনে চলে গেল। আমাদের আর অফিসে ফিজিক্যালি প্রেজেন্ট থাকা লাগে না, আমরা অনলাইনে কিন্তু সব কিছু করছি, কাজ টাজ। সো আপনারাও যখন ক্লাসগুলো, স্কুল কলেজ ইউনিভার্সিটি যেটাই বলেন, সব ক্লাসগুলো কিন্তু স্টুডেন্টরা তখন অনলাইনে চলে গেল। ঠিক আছে, অনলাইনের কন্টেন্ট কনজিউম করলো, অনলাইনে ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হলো। তখন কি ছিল? কোভিডের সময় একটা রিজনের কারণে কিন্তু সব অনলাইন ক্লাসরুম চলে গেল। সো এটা কিন্তু যে হচ্ছে কি একটা সময়ে, একটা বিপদের সময়ও কিন্তু আমরা ক্লাসগুলো আমরা কন্টিনিউ করতে পেরেছি। এটা সলিউশন কি হলো?
অনলাইনের কারণে কিন্তু আমরা এডুকেশনটা এই যে অনলাইনের থ্রুতে কিন্তু একটা সমস্যার সময়ও কিন্তু এই কন্টেন্ট অনলাইনে যে এডুকেশনটা এটা কিন্তু নিতে পেরেছি, ঠিক আছে, আমাদের এই কমিউনিকেশনটা সলিউশনটা হয়েছিল। এখানে কন কি আছে, কন আমরা এখানে যেমন দিয়েছি গ্রামে ইন্টারনেট নেই, ঠিক আছে, অনেক গ্রাম অঞ্চলে কিন্তু এখনও আছে যে ইন্টারনেটের সমস্যা, হয়তো বা ইন্টারনেট ওখানে অ্যাক্সেস থাকলেও কানেকশনটা ভালো মেনটেন হয় না, যে একটু আসে না। অনলাইনে যে ক্লাস করার মতো যে ইন্টারনেট সেশনগুলো লাগে সেরকম কিন্তু ব্যান্ডউইথ থাকে না, যে কারণে ইন্টারনেট ওটা স্লো থাকে, নেটওয়ার্ক একটু উইক থাকে, যে কারণে কিন্তু ক্লাস করা যাচ্ছে না। সো কনটা কিন্তু এখানে চলে আসে, কিছু কিছু গ্রাম অঞ্চলে আছে যে এখনও ইন্টারনেট অ্যাক্সেসটা কিন্তু অত বড় হয়নি, সো ওখানে একটু আমরা কন বলতে পারি যে হ্যাঁ এটা কিন্তু একটু কন হিসেবে চলে যাচ্ছে। সো এখানে আমি পজিটিভ দিকটাও ধরলাম, এখানে নেগেটিভ দিকটাও ধরলাম, ঠিক আছে, বাংলাদেশ পার্সপেক্টিভে কিন্তু দিয়েছি, কোভিডের সময় বললাম, ঠিক আছে। এখানে আমি তারপরে তাহলে কিভাবে লিখব এক্সাম্পলে, যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে 10 মিনিট স্কুলের সাফল্য লাখে আইএলস প্র্যাকটিস। সো 10 মিনিট স্কুল আমরা জানি, 10 মিনিট স্কুলে কিন্তু অনেকেই আইএলস প্র্যাকটিস করছেন, ওখানে ওদের আইএলস প্র্যাকটিস সেশন আছে। সো ওইখানে কিন্তু দেখা যাচ্ছে ওরা অনলাইন সেশন করে ওটাতে কিন্তু ওদের সাকসেস অনেক ভালো হয়ে গেছে। সো এমন অনেকেই আছে যারা হচ্ছে কি আইএলস প্র্যাকটিস ক্লাসগুলো নোটসগুলো কিন্তু অনলাইনে করে দিয়েছে। এখন কিন্তু আরও অ্যাডভান্টেজ আপনারাও পাবেন, যেহেতু এখন কম্পিউটার বেসড হয়ে গেছে আইএলস, সো এটা একটু ইজিয়ার, একটু ভালো জিনিস হয়ে গেল। এখানে আমি বাংলাদেশের পার্সপেক্টিভে এক্সাম্পল দিয়ে কনগুলো কি বললাম, যে পড়াশোনায় ফোকাস কমে চিটিং বাড়ে, ঠিক আছে, এটা একটু প্রোজও থাকে কনসও থাকে। কনসটা কি, যে পড়াশোনায় ফোকাস কমে, যে হ্যাঁ কিছু কিছু সময় আছে যে স্টুডেন্টদের ফোকাস কমে যায়, ফোকাস বেশি থাকে না, অনলাইনে চিটিংটা একটু বেড়ে যায়। দেখা যাচ্ছে যেহেতু কম্পিউটার স্ক্রিনে তারা আছে বা ফোনের স্ক্রিনে আছে, খাতা বই যদি আশেপাশে থাকে তখন কিন্তু বোঝা যায় না। সো চিটিংয়ের মানে একটু সময়টা একটু এই কনটাই চলে আসে চিটিংটা এখানে, যে বেশিরভাগই কিন্তু বইটই দেখে একটু ক্লাসরুম টাইমটাতে, এই টাইমটা একটু সময়টাতে এখানে চলে যাচ্ছে। সো আউটলাইন মনে আছে, আউটলাইন কি, ইন্ট্রোডাকশন আমি ইন্ট্রোডিউস করব, ইন্ট্রোডিউস করে বডি 1 বডি 2তে কি, বডি 1-এ আমি অনলাইন এডুকেশনের যে প্রোসটা পজিটিভ দিকগুলো সেগুলো বলবো। বডি 2তে ট্র্যাডিশনাল যে এডুকেশন, ট্র্যাডিশনাল ক্লাসরুমটা ওটার প্রোসগুলো বলবো, ঠিক আছে। এখানে আমি পয়েন্টগুলো এর আগে বলেছিলাম, আপনারাও লিখবেন, সাথে সাথে কিন্তু সব কটাই কিন্তু প্র্যাকটিস করবেন সব কয়টা পয়েন্টস। এরপরে কি কনক্লুশন, ঠিক আছে। কনক্লুশনে এখানে আমরা দিয়েছি যে হাইব্রিড বেস্ট ফর বাংলাদেশ, ঠিক আছে। এখানে এক্সাম্পল কি বলেছি, বাংলাদেশ পার্সপেক্টিভে কিন্তু বলেছি যে অনলাইনেও অফলাইনেও আছে। সো বোথ ভিউজটাই কিন্তু ধরে ফেলেছি, যে আমি অনলাইনেও ক্লাস দিই মাঝে মধ্যে, অফলাইনে তো রেগুলার ক্লাস হয়, মাঝে মধ্যে অনলাইনে দেওয়া উচিত। ফর এক্সাম্পল কি, আমরা রিসেন্টলি আমাদের ইলেকশন হলো না, সো একটা মানে শর্ট একটা আমাদের ব্রেক দিয়েছে, বন্ধ ছিল, বাট স্টিল আমাদের সেফটির জন্য অনেকেই কিন্তু দেশের বাড়ি চলে গিয়েছিল ভোট দেওয়ার জন্য। সো সেফটির কারণে অনেক ইউনিভার্সিটি এরকম করেছিল যে ক্লাসগুলো কিন্তু অনলাইন দিয়ে দিয়েছিল। সো ওটাকেই বলা হচ্ছে হাইব্রিড ক্লাস, বোথ অনলাইন আর অফলাইন ক্লাস হচ্ছে। সো এটা আমি বাংলাদেশ পার্সপেক্টিভে আনসারটা তুলে ধরলাম কনক্লুশনে, ঠিক আছে, হয়ে গেল আমার এখানে। সো আপনারা এটাও প্র্যাকটিস করবেন, দুটোই প্র্যাকটিস করবেন। প্রথমটা কি, যে প্রথমটা হচ্ছে ট্রাফিক কনজেশন, ঠিক আছে, ট্রাফিক কনজেশন নিয়ে আমি বললাম, ট্রাফিক কনজেশন এটা প্র্যাকটিস করবেন ফার্স্টলি। সেকেন্ডটা চলে গেল অনলাইন এডুকেশন, অনলাইন এডুকেশনও আপনারা সেকেন্ড এইটা ডেমোটা প্র্যাকটিস করবেন। এরপর কি আসে, ক্লাইমেট চেঞ্জ, আরেকটা ডেমো আছে ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে। ক্লাইমেট চেঞ্জ অ্যাফেক্টস ডেভেলপিং কান্ট্রিজ মোর, ওয়াই অ্যান্ড হোয়াট টু ডু, ঠিক আছে। ক্লাইমেট চেঞ্জ আমার টপিকের সাথে রিলেশন আছে, ডেভেলপিং কান্ট্রিজ এফেক্ট করে, ঠিক আছে। ক্লাইমেট চেঞ্জ ডেভেলপিং কান্ট্রিজে এফেক্ট করে, ওয়াই অ্যান্ড হোয়াট টু ডু, এটা কী ধরনের কোয়েশ্চেন, এটা হচ্ছে কি প্রবলেম সলিউশন, কজ অ্যান্ড সলিউশনের এটা প্রশ্ন এসেছে, ঠিক আছে। সো আমার ব্রেকডাউন মনে আছে আপনাদের, ব্রেকডাউন কি আছে, টপিকটা ধরলাম, টপিকটা বুঝে নিলাম, টপিকে আমি রিলেশনটা বের করলাম ক্লাইমেট চেঞ্জে ডেভেলপিং কান্ট্রিজের সাথে, ঠিক আছে। সো এরপর আমি প্রোজ অ্যান্ড কনস বের করবো, কনক্লুশন দিব, প্রোজ অ্যান্ড কনস, ঠিক আছে। এখানে শর্টলি আমি বলে যাই যে ওয়াই,
ওয়াই এখানে বললো যে পোর ইনফ্রাস্ট্রাকচার, ওয়াই এই যে কজ, ঠিক আছে, হোয়াট টু ডু কী করতে পারি মানে সলিউশন কী দিতে পারি, একটু অন্যভাবে লিখেছি কিন্তু এটা কজ আর সলিউশন, প্রবলেম সলিউশনই কিন্তু কোয়েশ্চেন টাইপ। সো কিসের কারণে ক্লাইমেট চেঞ্জ এই যে ডেভেলপিং কান্ট্রিজে কেন বেশি ইফেক্ট করে, ঠিক আছে, এটা আমার প্রশ্ন যে ক্লাইমেট চেঞ্জ ডেভেলপিং কান্ট্রিজে কেন ইফেক্ট করে। সো বলতেই পারে যে ইনফ্রাস্ট্রাকচার ভালো নেই, যে বিল্ডিংগুলো আছে, আমাদের যে সেফটি মেজারমেন্টস থাকার কথা বা আমরা যেখানে যেই রুটিনগুলো আমাদের ফলো করার কথা, যে স্টেপসগুলো নেওয়ার কথা সেগুলো নেওয়া হয় না, যে কারণে আমরা বলতে পারি যে পোর ইনফ্রাস্ট্রাকচার। সলিউশন এখানে কি দিয়েছে, গ্রিন এনার্জি, ঠিক আছে, এখানে গ্রিন এনার্জি রিসোর্সেসগুলো ইউজ করা, এটা বলেছে আমার প্রোজ। এফেক্ট এখন আমি যদি বাংলাদেশ পার্সপেক্টিভে বলতে চাই তখন আমি কি বলতে পারি, ঠিক আছে, বাংলাদেশ পার্সপেক্টিভে আমি কিন্তু এক্সাম্পল দিতে পারি। 2024 সাইক্লোনের কথা মনে আছে, 2024 আমাদের অনেক ভয়াবহ একটা সাইক্লোন হয়েছিল, ঠিক আছে, সেখানে অলমোস্ট 20 লাখ ক্ষতি, ঠিক আছে, সেই ক্ষতিটা কিন্তু হিউজ। আমাদের ওটা কি ছিল যে সুন্দরবন, যে আমাদের সাইক্লোন যে আমাদেরকে হেল্প করে, যে যখনই কোনো সাইক্লোন হয় আমাদের কি সুন্দরবন যে সাপোর্টটা দেয় সেটা আসলে ভাবার মতো না, আমরা সকলেই জানি সেটা কি হয়। সো আমাদের ইনিশিয়েটিভ, আমরা তখন সলিউশন কি বলতে পারি, যে এই যে সাইক্লোনটা হচ্ছে আমাদের বাংলাদেশে ইফেক্ট করছে, এই সলিউশনটা আমরা কি বলতে পারি, যে সুন্দরবন রক্ষার ক্ষেত্রে আমরা কিন্তু ফান্ড ম্যানেজ করতে হবে, যে আমাদের যে ম্যানগ্রোভ ফরেস্ট যে ইফেক্টটা নেয় সে আমাদের কিন্তু এই সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্টটাকেই রক্ষা করতে হবে। সেটার জন্য আমরা হয়তো ফান্ডিং সাজেস্ট করতে পারি, যে ইউরোপিয়ান ইউনিয়নের ফান্ডিং দিয়ে আমরা কিন্তু হয়তো রিজার্ভেশনের কাজে কিছু করতে পারি, বা ম্যানগ্রোভ ফরেস্টে হচ্ছে কি একটু বেটার করার জন্য, ইমপ্রুভমেন্ট করার জন্য, রক্ষা করার জন্য, এটা আমার সলিউশনে চলে যাচ্ছে, ঠিক আছে। সো আমি বাংলাদেশের এক্সাম্পল দিলাম, বাংলাদেশের পার্সপেক্টিভে বাংলাদেশে কি হতে পারে, কি ক্লাইমেট চেঞ্জে হতে পারে, কি ইফেক্ট হতে পারে সেটা আমি দেখলাম, যে যদি সাইক্লোন হয় সেটার কারণে কি কি ক্ষতি হয়েছে এবং আমরা সলিউশন কি বলতে পারি সেটা আমরা বাংলাদেশ পার্সপেক্টিভে এক্সাম্পল দিয়ে দেখালাম। সো বোঝা গেল আউটলাইনটা তাহলে কি হবে, আমি ইন্ট্রোডিউস করলাম আমার টপিকটাকে, যে ক্লাইমেট চেঞ্জটা কী ছিল, এবং এরপরে বডি 1 বডি 2তে রিজনস এবং অ্যাকশনস দিলাম। বডি 1-এর রিজন হলো যে কী কী রিজনস দিতে পারি, যে সাইক্লোন হলো, ফ্লাড হলো, এরপর অ্যাকশনস কী কী নিতে পারি, ঠিক আছে, এরপর কনক্লুশনে কি আমরা কিন্তু সাজেশন দিতে পারি শর্টলি, এখানে যেমন লিখেছি গ্লোবাল হেল্প নিডেড, এটা কিন্তু আমরা শর্টলি এক্সাম্পলটা দিয়েছি, ঠিক আছে। আউটলাইনটা 4টা আউটলাইনে এখানে হয়ে গেল, ইন্ট্রোডাকশন, বডি 1 বডি 2 কনক্লুশন, ওকে। এরপর হচ্ছে গিয়ে আমরা এখন কিছু কিছু টিপস আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে প্র্যাকটিস করার জন্য, যে এইটা কিন্তু আপনাদের ফাইনাল টিপস। আপনারা যেহেতু দেখেছি যে আউটলাইনটা কীরকম, 4টা বডি প্যারাগ্রাফে কীভাবে লিখবেন, সো আপনারা একটু ফাইনাল টিপসটা খেয়াল করেন, যে 10 সেকেন্ডে নিজেকে একটু প্রশ্ন করবেন যে বাংলাদেশে এটা কিভাবে হতে পারে। আপনাদেরকে বারবার কিন্তু বলছি যে বাংলাদেশ পার্সপেক্টিভে এক্সাম্পলটা দেওয়ার চেষ্টা করবেন। সো বিডিতে এটা কিভাবে হতে পারে, এই কোয়েশ্চেনটা আপনি একটু বারবার চিন্তা করবেন, দেখবেন সব কিছুর সলিউশন চলে আসবে। যে কোনো কোয়েশ্চেনই করুক, আপনাকে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, প্রবলেম সলিউশন, যে কোনো কোয়েশ্চেন করবে আপনি বাংলাদেশ পার্সপেক্টিভে এক্সাম্পলটা চিন্তা করবেন, এক্সাম্পল চলে আসবে, রিজনসগুলো দিতে পারবেন, কজ সলিউশনও চলে আসবে। আপনার লেখার কোয়ালিটিটাও কিন্তু অনেক ভালো হয়ে যাবে যখন আপনি এই যে বাংলাদেশের পার্সপেক্টিভটা দিবেন, ঠিক আছে। এখন আপনাদেরকে যদি আমি একটা প্র্যাকটিস দিই, এটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। এর আগেরগুলো অবশ্যই করবেন পজ করে, এখন রিয়েল টাইমে প্র্যাকটিস করবেন। সোশ্যাল মিডিয়া হার্মস ইউথ, ঠিক আছে, এটা যে আপনাদেরকে বলেছিলাম 2 মিনিটে আপনারা 4টা হচ্ছে গিয়ে ডেমো করবেন, এখানে 4টা আউটলাইন করবেন, সেই আউটলাইনটা এখানে করে ফেলবেন। সোশ্যাল মিডিয়া হার্মস ইউথ, ঠিক আছে, এভাবে করে আপনারা দেখবেন যে আপনাদের আনসারটা 2 মিনিটসে আপনি 4টা বডি করবেন, 2 মিনিটসে এই 4টা স্টেপটা আউটলাইনটা করবেন। টপিক ব্রেকডাউন, প্রো কন লিস্ট, বাংলাদেশের এক্সাম্পল আর আউটলাইন সামারাইজ, ঠিক আছে। এটা হবে এই যে সোশ্যাল মিডিয়া হার্মস ইউথ হয়ে গেল। এটা আপনারা প্র্যাকটিস করছেন।
সো আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান। হোপফুলি আপনারা এটা পুরাটা প্র্যাকটিস করেছেন এবং আউটকামটা ভালো হয়, ব্যান্ড স্কোরটা আপনাদের ভালো হয়ে যায় রাইটিং টাস্ক 2-তে। থ্যাংক ইউ।